গ্রিনল্যান্ড নিতে বাধা দেয় ৮ দেশের ওপর 10% শুল্ক আরোপ ট্রাম্পের। ফেব্রুয়ারি থেকে কার্যকর ঐক্যবদ্ধ জবাবের হুঁশিয়ারি ইউরোপের। ইরানে প্রাণঘাতী বিক্ষোভ উস্কে দেওয়ার দায় ট্রাম্পের ঘাড়ে চাপালেন খামেনি। ধর্মীয় নেতার শাসন শেষের সময় এসেছে, মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। গাজার নবগঠিত শান্তি পরিষদে যোগ দিতে এরদোয়ান এল-সিসিকে আহ্বান। বোর্ড গঠনের আগে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করা হয়নি, অভিযোগ নেতানিয়াহুর। কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানের জেরে ওয়াশিংটন দামেস্কে টানাপোড়েন। হামলা অব্যাহত রাখলে সিরিয়ার ওপর আবারও নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের। অবৈধ অভিবাসী বিরোধী অভিযান ঘিরে ফের উত্তপ্ত যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য। আইসি সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, আহত কয়েকজন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। গ্রিনল্যান্ড অধিগ্রহণে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে ইউরোপের ৮ মিত্র দেশের ওপর 10% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হচ্ছে। গ্রিনল্যান্ড ইস্যুতে কোনো সমঝোতা না হলে জুন থেকে শুল্ক হার বাড়িয়ে 25% করা হবে বলেও জানান ট্রাম্প। তার এমন পদক্ষেপের জবাব ঐক্যবদ্ধভাবে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইউরোপের নেতারা। এদিকে দ্বীপটির সার্বভৌমত্ব রক্ষার দাবিতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে শুরু হয়েছে বিক্ষোভ। তীব্র ঠান্ডা আর বৃষ্টির মধ্যেও গ্রিনল্যান্ডের রাজধানী নুকের রাস্তায় সাধারণ মানুষের ঢল। দাবি একটাই, যুক্তরাষ্ট্রের অধীনে যেতে চান না গ্রিনল্যান্ডবাসী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিপক্ষে অবস্থান নিয়ে আন্দোলনে নামেন ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের বাসিন্দারাও। পতাকা হাতেই মিছিল করেন তারা। এদিকে স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড কেনার অনুমতি না দেওয়া পর্যন্ত ইউরোপীয় কয়েকটি দেশের ওপর শুল্ক আরোপ করা হবে। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের ওপর ১ ফেব্রুয়ারি থেকে 10% শুল্ক কার্যকর হচ্ছে। ১ জুন থেকে তা বাড়িয়ে করা হবে 25%। কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডে এসব দেশের প্রতিনিধিদের অজানা উদ্দেশ্যে সফরের জবাব হিসেবে এই পদক্ষেপ। অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বিরোধিতা করে দেশগুলো বিপজ্জনক খেলায় নেমেছে। তার দাবি, যুক্তরাষ্ট্র 150 বছরেরও বেশি সময় ধরে গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করছে। পরিকল্পিত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোমের জন্য গ্রিনল্যান্ড এখন আরও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। এতে কানাডার সম্ভাব্য সুরক্ষার কথাও উল্লেখ করা হয়। মার্কিন প্রেসিডেন্টের হুমকির তীব্র নিন্দা জানায় ইউরোপীয় দেশগুলো। শুল্কের ভয়ে ইউরোপ পিছু হটবে না বলে জবাব দেন তারা। হুমকি বাস্তবায়িত হলে ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে জবাব দেওয়া হবে বলে জানায় যুক্তরাজ্য, জার্মানি সহ 8 দেশের নেতারা। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা জানান, ইইউ আন্তর্জাতিক আইন ও সদস্য রাষ্ট্রগুলোর ভূখণ্ড রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির শাসন শেষ করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে প্রথমবারের মতো জনসমক্ষে দেয়া বক্তব্যে আন্দোলনে হাজারো মানুষের মৃত্যুর কথা স্বীকার করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। ট্রাম্পকে অপরাধী আখ্যা দিয়ে এসব হত্যার জন্য তাকে দায়ী করেন তিনি। ইরানের সরকার বিরোধী আন্দোলনের তীব্রতা কমে আসলেও হতাহত হয়েছেন হাজারো মানুষ। স্থানীয় সময় শনিবার প্রথমবারের মতো আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে মুখ খুলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মানবাধিকার সংস্থা HRAN বলছে, চলমান বিক্ষোভে 3000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। এসব হত্যার দায় সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর চাপিয়েছেন খামেনি। দাবি করেন, বিক্ষোভকারীদের বিদেশি শক্তির প্রশিক্ষণ ও অর্থ সরবরাহ করেছে। ট্রাম্প এই পরিকল্পনার মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতাকে ত্বরান্বিত করেছেন বলেও অভিযোগ করেন তিনি। সাম্প্রতিক বিক্ষোভে ট্রাম্প সহিংসতার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করেছেন বলে দাবি খামেনির। এই মন্তব্যের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। তিনি অভিযোগ করেন, ইরানের শাসকরা সহিংসতা ও দমনপীড়নের উপর ভিত্তি করে দেশ চালাচ্ছেন। ট্রাম্প খামেনিকে অসুস্থ মানুষ আখ্যা দিয়ে তাকে মানুষ হত্যা বন্ধ করে দেশ ঠিকভাবে পরিচালনা করতে বলেন। তিনি আরও বলেন, নেতৃত্ব মানে সম্মান দেয়া, ভয় দেখানো নয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউক্রেনের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। দাবি, জেলেনস্কির বিদ্যুৎ আমদানির নির্দেশ। আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের ইউক্রেনীয় প্রতিনিধি।
গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা তদারকির জন্য বোর্ড অব পিসে যোগ দিতে মিশর ও তুরস্কের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর দাবি, বোর্ড গঠন করার আগে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করা হয়নি এবং এটি তাদের নীতির বিরোধী। ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদের অভিযোগ, ইসরায়েলের স্বার্থ রক্ষা করতেই এই বোর্ড গঠন করা হয়েছে। এদিকে অঞ্চলটিতে শান্তি নিশ্চিত করতে ইসরায়েলকে অবিলম্বে পশ্চিম তীরে বসতি স্থাপন প্রকল্প বন্ধ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যুদ্ধবিরতি নিয়ে তৎপরতার মধ্যে ফিলিস্তিনে 1 জন নিহত ও 6 জন আহত হয়েছেন। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকরে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বোর্ড অফ পিস গঠন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তালিকায় নাম লেখাতে আহ্বান জানিয়েছেন মিশর ও তুরস্কের নেতাদের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে শনিবার আমন্ত্রণ জানানো হয়। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদিলাতি জানান, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির আমন্ত্রণ পর্যালোচনা করা হচ্ছে। বোর্ডের দায়িত্বগুলো এখনো বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহে আরও সদস্যের নাম ঘোষণা করা হবে। ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদের অভিযোগ, ইসরায়েলের স্বার্থ রক্ষায় এই বোর্ড গঠন করা হয়েছে। তারা বলছে, বোর্ডের উদ্দেশ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্ত বাস্তবায়নের নামে দখলকারী শক্তির স্বার্থে কাজ করা। গাজাবাসীর আশঙ্কা, ন্যায় বিচার বা পুনর্গঠনের পরিবর্তে নিজেদের নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিতে পারেন বোর্ডের সদস্যরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ইসরায়েলের সঙ্গে সমন্বয় ছাড়াই বোর্ড গঠন করা হয়েছে। এতে তাদের দেশের নীতির লঙ্ঘন হচ্ছে। দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভির ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার সমালোচনা করেন। বেনগাভিরের দাবি, হামাসকে ধ্বংস করার পাশাপাশি ফিলিস্তিনিদের গাজা ছাড়তে বাধ্য করা উচিত। এদিকে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ প্রকল্প বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কমিশনের মুখপাত্র আনোয়ার এল আনুনি বলেন, বসতি সম্প্রসারণ শান্তি ও স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষ করে জেরুজালেমের পূর্বাঞ্চলে আতারোট ও নাহালাত সীমনে এই প্রকল্প উদ্বেগজনক। ইউরোপীয় কমিশন বলছে, অবৈধ বসতি সম্প্রসারণ দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা হ্রাস করছে। এটি ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি ঘটাতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হলে সিরিয়ার উপর আবারও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এই হুমকি উপেক্ষা করে একের পর এক কুর্দি নিয়ন্ত্রিত এলাকা নিজেদের দখলে নিচ্ছে সিরীয় বাহিনী। এরই মধ্যে এসডিএফ এর কাছ থেকে দেশটির উত্তরাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাবকা শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। দের আল জোরে দুপক্ষের মধ্যে চলছে তীব্র লড়াই। কুর্দি বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ এর দখলে থাকা বিভিন্ন এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী। শনিবার দেশটির সামরিক বাহিনী জানায়, এসডিএফ এর কাছ থেকে দেশটির উত্তরাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাবকা শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের অভিযান বন্ধের আহ্বান উপেক্ষা করে এই অভিযান চালিয়ে যাচ্ছে সিরীয় বাহিনী। দেইর এজ-জোরের পূর্বাঞ্চলে তীব্র সংঘর্ষের মধ্যেই সেখানকার একটি গ্যাস ক্ষেত্র নিয়ন্ত্রণে নিয়েছে সরকারি বাহিনী। এছাড়া জাররাহ বিমান ঘাঁটি ও দেইর হাফের পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে তারা। সেসব এলাকায় পুঁতে রাখা মাইন ও বিস্ফোরক অপসারণের কাজ চলছে বলেও জানিয়েছে বাহিনীটি। এমন পরিস্থিতিতে শনিবার কুর্দি নেতা মাসুদ বারজানির সঙ্গে ইরাকে বৈঠক করেছেন মার্কিন দূত টম ব্যারাক। কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, এ ধরনের অভিযান সিরিয়াকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা ধারণা করছেন, এসডিএফ এর বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু হলে তা বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে। এমন পরিস্থিতিতে দামেস্কের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ওয়াশিংটন। এদিকে উত্তেজনা কমানোর আহ্বান জানানোর মধ্যেই সিরিয়ায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে প্রাণঘাতী এ হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার প্রতিশোধমূলক হামলায় আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত শীর্ষ নেতা বিলাল হাসান আল জাসিম নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। গত মাসে মার্কিন সেনাদের ওপর আইএসের হামলার সঙ্গে ওই ব্যক্তি সরাসরি সম্পৃক্ত ছিল বলেও জানিয়েছে সেন্টকম, যেখানে 2 মার্কিন সেনা ও 1 মার্কিন দোভাষী প্রাণ হারান। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, 11 আরোহীর খোঁজ মেলেনি এখনও। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় ব্যাহত অভিযান। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটের জাতি গঠনের নারী শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। সমস্যার সমাধান জানা আছে, তবু আমি বিশ্বাস করি নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য
কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে। Today's dialogue is about women shaping the nation. But before we speak about shaping the future, we must be honest about the everyday lives reality shaping women's lives in Bangladesh. My earliest understanding of women's roles in society came from my family, as it does for most of us. Long before we encounter policies or laws or institutions, our homes become our first classrooms. They teach us what is possible, what is acceptable, and what is expected. In my home, certain things were never questioned. It was never questioned whether a woman could pursue an exemplary medical career while raising a family. It was never questioned whether a woman could build a nationwide social welfare organization on her own merit. It was never questioned whether a woman was fit to lead, to command authority in a room full of men. And it was never questioned whether the men in our lives would stand alongside the women in their lives as equals. My mother continued to excel professionally as a cardiologist in government hospitals, often in patriarchal settings, because she had encouragement and support at home to balance both career and family. In 1979, my Nanu, Saida Iqbal Mandbanu, began using her own home to open a free elementary school for vulnerable and disadvantaged children. What began as a personal act of care grew into one of the earliest NGOs in Bangladesh, Shurubhi, creating meaningful and lasting change in young people's lives. The belief that women's dignity must be recognized both privately and publicly was also reflected in my grandparents' lives and leadership beyond our family. My grandfather, President Zia Rahman, understood that development was incomplete if women were excluded. He saw women as capable contributors at home, at work, and in public life. And that belief carried into the choices he made as a leader. Under his leadership, the expansion of the garment sector meant millions of women entered formal work for the first time, gaining independence and income. The creation, then, of the Ministry of Women's Affairs reflected a conviction that improving the lives of women and girls required intention and structure. These were not just policy decisions, but they were an extension of the values that he lived by personally. That foundation was carried forward by my grandmother, Begum Khaleda Zia, who understood the transformative power of education that gave women voice, choice, and confidence. Under her leadership, girls' education was treated as a right, not a privilege. Free secondary schooling, alongside programs such as food for education, cash for education, helped to keep millions of girls in schools and change the course of families across the country. Her female secondary school assistance project achieved gender parity for the first time in secondary education and became a model replicated beyond Bangladesh. আমি যদি একটু সময় নিয়ে অ্যাকচুয়ালি একটা ঘটনা মনে এসেছে দাদুর ব্যাপারে এটা বলতে বলতে দাদু যখন আমাদের সাথে লন্ডনে ছিলেন গত বছর প্রথমের দিকে উনি যখন এসেছিলেন তখন হাসপাতালে ছিলেন কিছু চিকিৎসার জন্য ওখানে বিভিন্ন দেশ থেকে নার্স ছিল ডাক্তার ছিলেন এবং একটি নার্স ছিলেন নাইজেরিয়া ওয়েস্ট আফ্রিকাতে আম্মা আব্বা একদিন দাদুকে সকাল সকাল দেখতে গেছিল তো নার্স তারপরে বলেছে যে ও আমি তো আপনার মাকে চিনেছি আম্মু আব্বু বললো কিভাবে আপনার মাই প্রথম ইলেক্টেড প্রাইম মিনিস্টার বাংলাদেশের না আম্মু আব্বু তো অবাক হ্যাঁ আপনি কিভাবে জানেন তো নার্স তারপরে বললো যে আপনাদের যে উনি যে এত কিছু করেছেন এই মেয়েদের শিক্ষার জন্য স্পেশালি প্রাইমারি এডুকেশন ফুড ফর এডুকেশন ক্যাশ ফর এডুকেশন এগুলো আমাদের সরকার ওই 35-30 বছর আগে দেখে ইমপ্লিমেন্ট করেছিল আর ওই কারণে লক্ষ লক্ষ মেয়েরা গ্রাম অঞ্চলে ওদের দেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গা সদরে এখনও শিক্ষা পাচ্ছে অন্তত প্রাইমারি এডুকেশন লেভেলে সো ভাবলাম একটু শেয়ার যদি করি এখানেই করবো আপনাদের সাথে জি She also understood that education alone was not enough if women were not supported to remain in public and economic life. Supporting women
supporting women to access credit, build livelihoods, and grow small businesses mattered. So did recognizing the realities of motherhood, of childcare, and that required systems being strengthened around maternity leave and childcare, which she did. That is because women were made to choose between family and participation in the economy. For me, these legacies show the values that I saw both reflected at home and in public. I was privileged to grow up surrounded by exceptional women, confident, capable, and accomplished. I was equally fortunate to have male role models, including my father and my grandfather, who valued those women and never felt threatened by their strength or ambition. In fact, the four most important people in my father's life, in my opinion, have been women for decades. And he has treated them with deep respect and reverence, not as an exception, but as the norm. Because of this, I grew up with what I now recognize was a skewed understanding of society. Living between Bangladesh and the UK taught me something important. Policies and access alone do not create equality. You can expand education, pass laws, set national targets, but if social norms and daily expectations and mindsets remain unequal, empowerment remains fragile. This is not about overt discrimination. Inequality often survives through habit and comfort, through what feels normal. In Bangladesh, women still perform around 85% of unpaid household and care work, spending over 7 times as many hours as men on this labor each day. This work is valued at 19% of our GDP and remains largely invisible in economic planning and national decision-making. This makes something very clear. Gender equality is not a women's issue, it is an economic and national issue. When women carry the bulk of responsibility, their participation in the formal economy suffers. Despite significant gains in girls' education, women's labor force participation in Bangladesh remains below 40% compared to over 80% for men. Women are far more likely to step back from paid work after marriage or childbirth, not because they lack ability or ambition, but because systems assume they will absorb the cost. This imbalance begins early. Girls are expected to adjust their ambitions around family needs, while boys are rarely taught that responsibility and care are shared obligations. Over time, this became structural and progress stalls. Women are already leaders, and many of those leaders are in this room today. Women who have carried institutions, families, movements, and communities forward, generation after generation. Bangladesh's progress bears your fingerprints, even when history has not always said your name out loud. This brings me to a central point. Belief means nothing without action. To the men among us, our fathers, our brothers, our sons, our husbands, our colleagues and friends, your support for women's rights matters. Your celebration of women's success matters, but equality cannot survive on words alone. If systems and expectations continue to rely on women's sacrifice as the default, inequality continues comfortably. Fathers, in particular, I believe, have a unique role in breaking this cycle. I'm an only child, and I never was once made to feel that my parents wished for a son instead. My father once scolded someone for even asking that question. He understood that while I was treated with respect and care at home, the world outside would not always be the same. So he made sure that I could navigate it with confidence. What shaped me were not his speeches, but his consistency. Through his daily choices, he showed me what I should expect from the world. This is how change becomes sustained. When men confront in our lives, in our homes, unconscious bias honestly and model their behavior through respect and action, they create space for women not just to survive, but to thrive. In Bangladesh, the cost of inaction is visible. Girls' dropout rates sharply rise during adolescence. Women in public life, in leadership, face harsher judgment. In Bangladesh alone,
There's a statistic that 78% of women have faced harassment online, primarily from Facebook. Education and opportunity collapse if inequality at home and in mindset remains untouched. And for a country facing climate change, economic and political transition, demographic pressure, Bangladesh cannot afford to sideline half its population through exhaustion and social expectation. When women are welcomed rather than sidelined, they do not only change their own lives, they change the future of their families and the future of the nation. If Bangladesh wants real progress, not symbolic success stories, but sustained national development, then empowerment cannot stop only at classrooms, only in offices or policies. They must reach our homes, our institutions, and our mindsets, and it must be the responsibility of all of us. I thank you all for engaging in an inclusive dialogue today that reflects the true spirit of progress. Thank you. Thank you so much for your valuable opinion and remarks, Barrister Zaima Rahman. May I kindly request you to be seated on the stage with us. এতক্ষণ আমরা নারীদের কথা শুনলাম, কিন্তু নারীদের ক্ষমতায়নের জন্য তো আসলে শুধু নারীরা কথা বললে হবে না, আমাদের জানতে হবে যে মেন কিভাবে ভাবছেন, শুনছেন, তারা আসলে কি পারসিভ করছেন। সেই জায়গা থেকে আমাদের এখানে একজন স্পেশাল গেস্ট আছেন, যিনি আসলে পলিসি মেকিং এর আগেও ছিলেন, যিনি সংস্কারের সাথেও তিনি রিফর্ম নিয়েও কথা বলেছেন। অনেকেই মনে করেন যে আগামী নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। সেই জায়গা থেকে আসলে বিএনপি কী ধরনের চেঞ্জেস আনতে পারে, নারীরা যে কথাগুলো ভাবছে সেই বিষয়ে আমরা একটু বুঝবো। আমি অনুরোধ জানাবো আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আপনাকে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে। ব্যারিস্টার জাইমা রহমানের অনুষ্ঠানের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসিতে নিখোঁজ হওয়া একটি নজরদারি বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। রোববার স্থানীয় সময় সকালে মারোস অঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় পাওয়া গেছে বিমানের অংশ। তবে উড়োজাহাজটির 11 আরোহীর খোঁজ এখনও মেলেনি। ধারণা করা হচ্ছে তারা সবাই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দুর্গম অঞ্চলে বৈরী আবহাওয়ার কারণে তল্লাশি কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর আগে শনিবার দুপুরে জোকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসারে যাওয়ার সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারায় বিমানটির। পাকিস্তানের করাচিতে একটি বহুতল শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 6 জন নিহত হয়েছেন, দগ্ধ হয়েছেন অন্তত 20 জন। অনেককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত মাত্র 40% আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে স্থানীয় দমকল বাহিনী। স্থানীয় সময় শনিবার গভীর রাতে করাচির এম.এ. জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এই আগুনের ঘটনা ঘটে। নিচতলা থেকে শুরু হওয়া আগুন দ্রুত উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ভবনের বেশ কিছু অংশ ধসে পড়েছে। ভেতরে অতিরিক্ত তাপ থাকে, উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। আগুন নেভাতে 20টির বেশি ফায়ার সার্ভিস ইউনিট মোতায়েন করা হয়। বিপণী বিতানটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও জানা যায়নি, এখনও তদন্ত চলছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গ্রিনল্যান্ড নিতে বাধা দেয় 8 দেশের ওপর 10% শুল্ক আরোপ ট্রাম্পের। ফেব্রুয়ারি থেকে কার্যকর, ঐক্যবদ্ধ জবাবের হুঁশিয়ারি ইউরোপের। ইরানে প্রাণঘাতী বিক্ষোভ উস্কে দেওয়ার দায় ট্রাম্পের ঘাড়ে চাপালেন খামেনি। ধর্মীয় নেতার শাসন শেষের সময় এসেছে, মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। গাজার নবগঠিত শান্তি পরিষদে যোগ দিতে এরদোয়ান এল-সিসিকে আহ্বান। বোর্ড গঠনের আগে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করা হয়নি, অভিযোগ নেতানিয়াহুর। এ ছিল আন্তর্জাতিক সময়ের। পর বিকেল 5টায় থাকবে নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন, নির্বাচনের পথ চলা। সঙ্গে থাকুন সময়ের।